হর হর মহাদেব। উফ, অপূর্ব দৃশ্য, ভাবা যায় না। জানুয়ারি মাসের প্রথম এই সিদ্ধান্ত নিলাম যে আমার 12 নম্বর জ্যোতির্লিঙ্গটা করে নেব। সেটা ছিল শীর্ষালামের মল্লিকার্জুন। হর হর মহাদেব। মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ, সেটাই শেষ জ্যোতির্লিঙ্গ আমার, মানে 12তম জ্যোতির্লিঙ্গ। শেষ জ্যোতির্লিঙ্গ অবশ্যই নয়, আবার যাব, সেটার জন্য যাচ্ছি। এখন কলকাতা এয়ারপোর্টে 5:25 ফ্লাইট। কলকাতা এয়ারপোর্ট থেকে হায়দ্রাবাদের সকালবেলার 5:30টার সময় প্রথম ফ্লাইট। মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গের নাম হচ্ছে শ্রী ব্রহ্মারাম্মা মল্লিকার্জুন স্বামী দেবস্থানম। এটা শিবের দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ। আর এখানে ব্রহ্মারাম্মা যেটা আছে সেটা হচ্ছে ষষ্ঠ সতীপীঠ। সতীপীঠ আর জ্যোতির্লিঙ্গ খালি দু জায়গাতেই আছে। একটা আমাদের কলকাতা থেকে খুব কাছে বৈদ্যনাথ ধাম, সেখানে সতী মায়ের হৃদয় পড়েছিল। আর একটা হচ্ছে এই মল্লিকার্জুন। এখানে ব্রহ্মারাম্মা বলে যে মাতা পুজো করা হয়, সেখানে মাতা সতীর গলা পড়েছিল। মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ যাওয়ার জন্য হায়দ্রাবাদ থেকে বাস গাড়ি করে যাওয়া যেতে পারে। এটা অ্যারাউন্ড 240 কিলোমিটার দূরে হায়দ্রাবাদ থেকে। হায়দ্রাবাদ এখন তেলেঙ্গানার মধ্যে, কিন্তু ব্রহ্মারাম্মা হচ্ছে কর্নুল ডিস্ট্রিক্ট, অন্ধ্রপ্রদেশের শীর্ষালাম বলে একটা জায়গার মধ্যে। এখানে সব কিছুই অনলাইন। তো আমি অনলাইনের রেজিস্ট্রেশন, মন্দিরে দর্শন, রুদ্রাভিষেক সব কিছুই অনলাইনে করা যায়। আমি লিঙ্কটা বায়োতে দিয়ে দেবো, অবশ্যই অনলাইনে বুকিং করিয়ে যাবেন। এই মন্দিরে যাওয়ার জন্য আপনাকে আমরাবাদ ন্যাশনাল টাইগার রিজার্ভ ক্রস করে যেতে হবে। আর এখানে একটা নাগার্জুন সাগর বলে ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট হাইড্রো পাওয়ার ড্যাম আছে। নাগার্জুন সাগর ড্যামটা দেখার পরেই আমরা চলে গেলাম পাতালগঙ্গা। পাতালগঙ্গা হচ্ছে নাগলোকে যাওয়ার রাস্তা। আজকে মকর সংক্রান্তি, তাই আমরা পাতালগঙ্গায় চান করে নিলাম। অসাধারণ একটা সুন্দর পরিবেশ, জঙ্গলের ভিতর দিয়ে যেতে যেতে একটা অদ্ভুত ফিলিং হতে লাগলো। এখানে অনেক জানোয়ার আছে। সোমবার যথারীতি বাবা ঠিক একটা দর্শন হয়ে গেল। বাবার মাথায় জল ঢেলে আমরা আবার এগিয়ে যাব শীর্ষালামের দিকে। ওখানে হোটেল বলা আছে। আমার হায়দ্রাবাদের একটা খুব ভালো বন্ধু আমজাদ ওখানে হোটেলের রুম বলে রেখেছে। নাগার্জুন সাগরটা কিন্তু অসম্ভব সুন্দর। এখান থেকে একটু এগিয়েই সাক্ষী গণেশের একটা মন্দির আছে। সবাই বলে মল্লিকার্জুন যাওয়ার সময় সাক্ষী গণেশে অ্যাটেন্ডেন্স করিয়ে যেতে হয়, না হলে আপনার দর্শন পুরো হয় না। তো আমরা সাক্ষী গণেশ করে আমরা মল্লিকার্জুনের ক্যাম্পাসের মধ্যে ঢুকে গেলাম। মল্লিকার্জুন ক্যাম্পাসের মধ্যে এটা একটা পুরো অন্য শহরের মতো, তিরুপতির মতো যেরকম আছে। তো ওখানে ঢোকার পর আর কোনো বাইরের কোনো দোকানঘাট কিচ্ছু নেই। এখানে খালি মন্দিরের ভিতরের ক্যাম্পাসই আছে। তো এখানে বেশিরভাগ হোটেলই মন্দিরের নিজেদের ট্রাস্টের। তো আমাদের হোটেলটা একদমই কাছে ছিল মন্দিরের। আমরা ওখানে ব্যাগ ফ্যাগ রেখে আমি দুটো দর্শনের টিকিট কেটেছিলাম। একটা 5:30টার সময় খুব কাছে থেকে ভিআইপি দর্শন, আর 9:30টার সময় স্পর্শ দর্শন, মানে ওখানে আপনি ছুঁয়ে দর্শন করতে পারবেন। আমরা ওখানে একটা পুরোহিতের সাথে কন্ট্যাক্ট করেছিলাম। উনি আমাদেরকে ওখানে রুদ্রাভিষেক করার সুযোগ করে দেবেন বলেছেন। মন্দিরের ক্যাম্পাসটা অসম্ভব সুন্দর এবং অসাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন। প্রচুর লোক, আজকে সোমবার তাই একটু ভিড় বেশি ছিল। তা আমরা যথারীতি আমাদের ফোন, মানিব্যাগ সব জমা দিয়ে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। 500 টাকার টিকিট, তাও অনেকটাই লাইন। আমি কলকাতা থেকে নকুরের থেকে মিষ্টি নিয়ে গেছিলাম বাবাকে দেওয়ার জন্য। তো আমি ওই ভদ্রলোককে বলেছিলাম, তো উনি আমাদেরকে পারমিশন করিয়ে দিয়েছিলেন ভিতরে নিয়ে যাওয়ার জন্য। মন্দিরের ভিতরে জ্যোতির্লিঙ্গগুলোতে আসলেই একটা মনের ভেতর একটা অন্যরকম ফিলিং হয়। মোবাইল ফোন ক্যামেরা ভিতরে অ্যালাউ নয়, সেই জন্য ভিতরের সেরকম কোনো ছবি নেই, কিন্তু বাইরে যতটা সম্ভব হয়েছে আমি আপনাদের দর্শন করেছি। এখানে ফ্রিতেও দর্শন করার জায়গা আছে, সেখানে লাইন দিয়ে আপনার একটু সময়টা লাগবে। এবং 3টে লাইনই কিন্তু আলাদা আলাদা। অন্যান্য মন্দিরে কি হয়, 3টে লাইন গিয়ে একসাথে মেলে। আপনি যখন ভিআইপি দর্শন করবেন আপনার একদম ফার্স্ট রো থাকবে, আর তারপরেরটা একটু পরে, আর তারপরেরটা সামনের থেকে ঘুরিয়ে দেবে।
রাত্রিবেলা যখন আমরা পুজো দিয়ে বেরোলাম 9:30টার সময়, 9:30টা প্রায় আমাদের 11:30 বাজলো বেরোতে, মন্দির পুরো ঝলমল করছে। পৌষ সংক্রান্তির জন্য রাস্তাঘাটে অসম্ভব সুন্দর করে আলপনা দেওয়া হয়েছে, খুব ভালো লাগছিল। আমাদের দেশের এত বৈচিত্র্য, এত সুন্দর, এতগুলো ভাষা, তবুও কিন্তু আমরা এই ধর্মের জন্যই সবাই একসাথে হয়ে রয়েছি। আর এত সুন্দরভাবে অর্গানাইজ করা রয়েছে মন্দিরের পুরো সিস্টেমেটিক, মানে আপনি এক জায়গা থেকে ঢুকবেন, একদিক থেকে বেরোবেন, কোথা থেকে লাড্ডু কিনবেন। এখানে অনেকগুলো প্রসাদের কাউন্টার আছে, আপনি চাইলেই ওখান থেকে প্রসাদ কিনতে পারেন। এই নন্দীটার সামনে ওই লোকটা যে শুয়েছিল দেখে আমার খুব ভালো লাগলো। আর মন্দির ক্যাম্পাসটা এ তো বহু হাজার হাজার বছর আগে তৈরি মন্দির, অসম্ভব সুন্দর কারুকার্য। আর 3টে মন্দির পরপর, মাঝখানেরটা হচ্ছে সোনার চূড়াওয়ালা, ওটা হচ্ছে দুর্গা মন্দির। অবশ্যই একবার ঘুরে যাবেন মল্লিকার্জুনে। মল্লিকার্জুনে এখন প্রচুর কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, আগামী দিনে আরও সুন্দর হবে সবাই আসার জন্য। সকালবেলা ঘুম থেকে উঠে আবার আমি আরেকবার দর্শনে চলে গেলাম। আমার ছেলে বলে যে তুমি যে মন্দিরে যাবে 3বার করে দর্শন করা, ও এটা শুরু করেছে। আমরা কয়েকটা মন্দির ওরকমভাবেই দর্শন করেছি। একটা অসাধারণ অভিজ্ঞতা নিয়ে আমরা ফেরত আসলাম হায়দ্রাবাদে। জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় মনে হচ্ছিল এই কোনো জানোয়ার দেখতে পাবো। দূর থেকে কিছু হরিণ দেখতে পেয়েছিলাম, বাকি কিছুই। আর প্রচুর বাদর রাস্তার ওপর বসে আছে, রাস্তায় খাবার দেওয়া নিষেধ। কিন্তু সুন্দর রাস্তাঘাট, এত সুন্দর করে মেনটেন করা রাস্তাঘাট, খুব ভালো লাগে। আর আমাদের একটা জিনিস খুব ভালো, আমরা যেখানেই যাই সেখানেই কোনো না কোনোভাবে শিব ঠাকুর আমাদের সাথে যায়। যেরকম রাস্তায় হঠাৎ করে দেখি যে সাদগুরুর শিব ঠাকুরের মতো একটা গাড়ি, ওরকম একটা মূর্তি নিয়ে যাচ্ছে, আমরা ওই গাড়ির সাথে কিছুক্ষণ গেলাম। হায়দ্রাবাদে সেই আবার একটা সেই শহর, হায়দ্রাবাদে আমি অনেক বছর কাটিয়েছি আগে। হায়দ্রাবাদের পার্ক হায়াত প্রি ওপেনিং টিম, মেনল্যান্ড চায়না প্রি ওপেনিং টিম, অনেক বছর আমি চাকরি করেছি। এই ভিড় সেই আমাকে মনে করিয়ে দেয় পার্ক সার্কাস, রাজাবাজার, মিটিয়া বুরুজের কথা। আমরা এখানে খুব পুরনো একটা রেস্টুরেন্ট আছে সাদাব বলে, যেখানকার খাবার খুব বিখ্যাত। সেখানে খাবার খেয়ে আবার আমরা এয়ারপোর্টে ফেরত আসলাম কলকাতার জন্য। আমরা 2 দিনের মধ্যেই হায়দ্রাবাদ থেকে মল্লিকার্জুন দর্শন করে কলকাতায় ফেরত চলে আসলাম। দেখা হবে আগামী পর্বে। হর হর মহাদেব, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।